ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আজ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। ৫ই আগস্ট বিকেলে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এই মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মূল মঞ্চ ও মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে কনসার্ট সহ নানা আয়োজনের প্রস্তুতি। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র, যার অপেক্ষার পালা শেষ হচ্ছে ৫ই আগস্ট। ঘোষণাপত্রকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে হবে জুলাই জাগরণ অনুষ্ঠানের বিশাল কর্মযজ্ঞ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে ঘোষণাপত্র মাঠের মূল মঞ্চ। সামনে সড়কে থাকছে কনসার্টের আয়োজন। দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে আনা হবে জুলাইয়ের চেতনা। কার্যক্রম দেখতে এসে উচ্ছ্বাসিত সাধারণ মানুষ। জুলাই ঘোষণাপত্রে দেখতে চাইছেন জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, যার জন্য আমরা প্রায় 1 বছর ধরে অপেক্ষা করছিলাম। জুলাইয়ের সকল স্টেক তাদের প্রাপ্য অধিকার এবং তাদের প্রাপ্য স্টেক পাবে। এটা জাতির জন্য একটি গর্বের দিন। আমরা অবশ্যই চাই সরকার আমাদেরকে বিপ্লবী হিসাবে স্বীকৃতি দেখ এবং কি জুলাই ঘোষণাপত্র এবং সনদ দেওয়া হোক। এটা আমাদেরকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিবে। নতুন স্বাধীনতা পাওয়ার পর আমাদের সকলের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এটা দাবি আকারে হয়ে গেল, কিন্তু এটা দীর্ঘ 1 বছর পরে কালকে ঘোষণা করবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এই দিনটিকে স্মরণীয় রাখতে এইসব উৎসবের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। অংশ নেবে সব শ্রেণী পেশার মানুষ, যা আনার জন্য ভাড়া করা হয়েছে 8 জোড়া বিশেষ ট্রেন। আয়োজনে সকাল থেকে থাকছে বিভিন্ন শিল্পগোষ্ঠীর পরিবেশনা। দুপুর 2:30টার দিকে ফ্যাসিস্ট পলায়ন উদযাপন, বিকেল 5টায় ঘোষণাপত্র উপস্থাপন, সন্ধ্যা 7:30টা থেকে স্পেশাল ড্রোন ড্রামা এবং রাত 8টায় কনসার্ট। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আগামীকালের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে। জুলাই ঘোষণাপত্রের ভিতর দিয়ে তো আসলে জন আকাঙ্ক্ষাই পূর্ণ হবে, মানে জন আকাঙ্ক্ষার বিপরীত কোনো কিছু হবে বলে আমি মনে করি না। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করবেন স্বেচ্ছাসেবকরাও। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ৫ই আগস্ট ২০২৪ হাজারো তারুণ্যের স্বপ্ন রক্তের দামে কেনা বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণালী দিন। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিন অবসান ঘটে আওয়ামী লীগের একচ্ছত্র শাসনের। ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী দোর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন সূচনা। ৩৬ দিনের টানা দমন নিপীড়ন। দিন যতই যাচ্ছিল সময় ততই ঘনিয়ে আসছিল। অনেকেই বুঝে গিয়েছিল সরকার পতন অনিবার্য, কিন্তু তখনও অনড় অবস্থানে দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনা। তবে আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের রাজপথে আবু সাইদের বুলেটের সামনে বুক পেতে দেয়া। এই মৃত্যু নিছক সংখ্যার হিসাব ছাপিয়ে নির্ধারণ করে দেয় একটি জাতির রাজনৈতিক গতিপথ। ধীরে ধীরে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে ওঠে সব শ্রেণী পেশার মানুষের। দাবি ওঠে তৎকালীন সরকার প্রধানের পদত্যাগ। ৩রা আগস্ট ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ। বিকেল 5:30টার দিকে সমাবেশ থেকে হাজারো মানুষের উপস্থিতিতে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা দেওয়া হয়। আর ৪ঠা আগস্ট শেখ হাসিনার পতনের দিনক্ষণই একরকম নির্ধারিত হয়ে যায়। সেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা করেন ৬ তারিখ নয়, একদিন আগেই ৫ আগস্টেই হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। ৫ আগস্ট সরকার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন সফল করতে সারা দেশ থেকে লাখ লাখ মানুষের স্রোত ঢাকামুখী। দেশজুড়ে তখনও চলছে কারফিউ। সকাল থেকে ঢাকার অলিতে গলিতে কড়া নিরাপত্তা বেষ্টনী। শাহবাগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেনাবাহিনীর সাজোয়া যান। ভোর থেকেই রাস্তায় বের হলেই করা হচ্ছে গ্রেপ্তার। চানখারপুলে একটি মিছিল আসলে চলতে থাকে গুলি, লুটিয়ে পড়ে বেশ কয়েকজন। বেলা 11টার পর থেকে পাল্টে যায় দৃশ্যপট। ঢাকার রাজপথে মানুষের ঢল। এদিন যাত্রাবাড়ি, আশুলিয়া সহ বিক্ষোভকারীদের উপর গুলি করার নির্দেশ পায় পুলিশ। তারা থানার ভিতর এবং আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী রাইফেল ও শটগান দিয়ে গুলি চালায়। এই জনতা জড়ো হয়েছিল ঢাকা মার্চের জন্য। যত দূর চোখ যায় শুধু সাধারণ জনগণের দৃশ্য, কিন্তু হঠাৎ করে বিশেষ করে আপনার 2টার পর থেকে আমরা অনেক গুলির আওয়াজ শুনছি। আমরা স্বাভাবিকভাবে এগিয়ে যেতে যাচ্ছি, আর আমি নয়াপল্টন পার্টি অফিসে আসবো। তো আসার জন্য স্বাভাবিকভাবে যাত্রাবাড়ি মোড় হয়ে আসা হচ্ছে। তো আমরা যত সম্মুখে যাচ্ছি তত গুলির শব্দ তীব্রতর হচ্ছে।
কারফিউ উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করে শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হয়ে যায় লোকে লোকারণ্য। আমাদের চিন্তা ছিল যদি আমরা একটা গ্রুপ দাঁড়ায় যেতে পারি, সাধারণ নাগরিক চলে আসবে। দাঁড়ানোটা ফ্যাক্টর, যেমন শাহবাগে খুব ক্রিটিক্যাল পরিবেশ, দাঁড়াতে পারছিল না। পরে যখন ছোট্ট একটা গ্রুপ মোটামুটি ইউনাইটেড হয়ে যখন একসাথে 4-5 থেকে মার্চ হয়, মানে শাহবাগ দাঁড়ায় গেল, তখন সাধারণ মানুষ শুদ্ধভাবে চলে আসছে। এদিকে তখনও গণভবনে চলছে দেন দরবার। ক্ষমতা ছাড়তে নারাজ শেখ হাসিনা। অবশেষে জনতার ঢল গণভবনমুখী হলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। একটি সামরিক কার্গো বিমানে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা। বেলা 3টার দিকে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে গণভবনে ঢুকে পড়ে হাজারো ছাত্র জনতা। সংসদ ভবনেরও দখল নেয় সর্বস্তরের মানুষ। গণভবন ও সংসদ ভবনের সবুজ মাঠে তখন শুধুই বিজয়ের উল্লাস। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আর পলাতক শেখ হাসিনা রাষ্ট্রের কনসেপ্টই বুঝতেন না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই সেমিনার করতে হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মাত্রা ও ব্যাপকতায় অতীতের সকল কারচুপি রেকর্ড ভেঙেছেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা মানে কারচুপির মাত্রা যদি দেখেন, আগের সব কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছে। আগে ইলেকশনটা হতো, ইলেকশনে কারচুপি হতো। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে এক প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি, আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। কথা বলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়েও। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই, এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দুই দেশের কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান উপদেষ্টা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের জনগণ পরিবর্তন চায়, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। সময় এসেছে প্রতিশ্রুতি বাস্তবায়নের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের জীবন উন্নয়নই হবে বিএনপির রাজনৈতিক লক্ষ্য। তারেক রহমান আরও বলেন, নেতৃত্বের জন্য প্রশাসনিক সহায়তা নয়, প্রয়োজন জনগণের সহায়তা। আর দলের মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীল করতে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা শক্ত হাতে প্রতিহত করবে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের এই আয়োজন। গত 16 বছর বাংলাদেশের মানুষের হৃদয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা জাগ্রত করে রেখেছিলেন। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানের শুরুতে কথা বলেন আওয়ামী লীগের আমলে নির্যাতিত, গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তি ও স্বজনরা। ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরাও। এখনো জানে না তার বাবা যে মারা গেছে, শহীদ হয়েছে। সে বলে, আমার বাবা হাসপাতালে। আমার ফিরে আসার জন্য দোয়া চাইবে, নাকি আমি মরেই গেছি ভেবে আমার আত্মার মাগফিরাত চাইবে? গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করতে সরকারের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে বলে জানান নেতারা। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে এগিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে এগিয়ে নিতে পারলেই গেল 15 বছরের নির্যাতিত, নিহত ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শিত হবে। যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। তারেক রহমান আরো বলেন, এই মুহূর্তে দেশের মানুষ পরিবর্তন চায়। জনগণের স্বপ্ন আর প্রতিশ্রুতি পূরণে প্রয়োজন আস্থা অর্জন। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা।
অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপসীর নেতৃত্বের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুবদলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিতি আমরা পেয়েছি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত 114 মরদেহ রায়ের বাজার গণকবর থেকে তোলার নির্দেশ দিয়েছে আদালত। পরিচয় শনাক্তের জন্য সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহেদুল ইসলাম মরদেহ উত্তোলন চেয়ে এই আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নানা বয়সী নারী পুরুষ শহীদ হন, যাদের মধ্যে 114 জন অজ্ঞাতনামা শহীদকে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মরদেহ শনাক্তকরণের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন। এসব মরদেহের পোস্টমর্টম রিপোর্ট প্রস্তুত, ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এই মোহাম্মদপুর রায়ের বাজার পদ্মভূমিতে যে গণকবর আবিষ্কার হয়েছে, আমরা বিশ্বাস করি এবং এটাই স্বাভাবিক যে ফ্যাসিস্ট হাসিনা এই ঢাকা শহরের আরও বিভিন্ন জায়গায় এরকম আরও গণকবর দিয়েছে। সেই গণকবরগুলো অতি দ্রুতই জাতির সামনে বিভিন্ন মিডিয়া, আপনাদের সাংবাদিকরা বা বর্তমানে যারা ঢাকা শহরে পুলিশের দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা এই বিষয়গুলো বের করে আনবেন। ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর আরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য এমন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, রাশিয়া চাপিয়ে দেয়া যুদ্ধে ইউক্রেনের শত শত মানুষ নিহত হওয়ার পরেও রাশিয়াকে সমর্থন করছে ভারত। ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশনা দেয়নি নয়াদিল্লি সরকার। এ কারণেই ভারতের পণ্যের ওপর উল্লেখযোগ্য শুল্কের পরিমাণ বাড়াবে যুক্তরাষ্ট্র। এর আগে গত 31 জুলাই এক নির্বাহী আদেশ ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।